Thank you very much. বসুন. Good evening. Our congratulations for qualifying for this meeting. আমরা আজকে আপনাদের সঙ্গে এই বিজনেস সম্বন্ধে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট একটু আলোচনা করব। একটা হচ্ছে এই বিজনেস বিল্ডিং এর কিছু খুঁটিনাটি আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেগুলো আমরা শিখেছি, যেগুলো পেয়েছি, আপলাইনের কাছে শিখেছি, সেইগুলোর মধ্যে থেকে একটু শেয়ার করব। দুটো গুরুত্বপূর্ণ কথা প্রথমেই জানিয়ে রাখি আপনাদের। প্রথম গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আপনি জয়েন না করলে এই বিজনেসটা হবে না। এটা যেমন সত্য, তেমনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই, শুধু আপনাকে দিয়েও হবে না। বোঝা গেল ব্যাপারটা? আপনি জয়েন না করলে বিজনেসটা শুরু হবে না, কিন্তু ব্যাপারটা যদি ওখানেই রয়ে যায়, শুধু আপনিই থেকে যান, তাহলে কিন্তু বিজনেসটা এগোবে না। কারণ এই বিজনেসটা একলা করার বিজনেস নয়। একলা করার কথা যদি কেউ ভাবেন, তাহলে বাজারে আরো অনেক বিজনেস আছে। অনেকে এই বিজনেসে একলা করার চেষ্টা করেন, কারণ তারা জানেন না যে এখানে কি কি করতে হয় তা নয়, সেইগুলো করে উঠতে পারেন না, সেই জন্য একলা করার চেষ্টা করেন। সেইটা নিয়েই আমি আজকে আমাদের টপিক। তিনটে জিনিস লাগে বিজনেস করতে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, একটা হচ্ছে সিস্টেম, আর একটা হচ্ছে অর্গানাইজেশন। থার্ড যে জিনিসটা অর্গানাইজেশন, সেইটা কিন্তু কেউ দেয় না, সেইটা আমাদের নিজেদের তৈরি করতে হয়। ওটাই আমাদের মেন কাজ, যে কি করে একটা অর্গানাইজেশন গড়ে তোলা যায়। যার জন্য আমি বলছিলাম, যতক্ষণ আপনি একা শুরু না করলে তো বিজনেসটা শুরুই হতো না। কিন্তু আপনি যদি একাই থেকে যান, তাহলে কিন্তু বিজনেসটা আর এগোবে না। দুটো ইম্পর্টেন্ট, আমি থেকে আমরা, এইটা খুব তাড়াতাড়ি আমাদের যেতে হবে। বিজনেসটা বিল্ড করতে দেরি হয়ে যায় বা সাকসেস পেতে দেরি হয়ে যায়, এইটা একটা মূল কারণ, যে আমরা আমি থেকে আমরায় রূপান্তরিত হতে খুব দেরি করে ফেলি। অর্গানাইজেশন কি? অর্গানাইজেশন হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যারা একটা কমন পারপাসের জন্য একত্র হয়েছে এবং একসঙ্গে কাজ করার শপথ নিয়েছে, সেটা একটা অর্গানাইজেশন। অর্গানাইজেশন গড়তে কি লাগে? একটা নাম্বার লাগে। নাম্বার মানে মানুষের সংখ্যা। সেকেন্ড, তাদের অ্যাক্টিভিটি লাগে। আর থার্ড একটা জিনিস লাগে, সেটা হচ্ছে অ্যাটিটিউড বা মাইন্ডসেট। কিভাবে এই বিজনেসটাকে বিল্ড করব? তার মানে তিনটে প্রশ্ন জড়িত: কে করবে, কি করবে, আর থার্ড প্রশ্ন হচ্ছে কিভাবে করবে। সেটা হচ্ছে এই বিজনেসে আমরা ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড থেকে যেভাবে শিখি, কারণ এই শেখাটা কিন্তু প্রোডাক্ট কেন্দ্রিক নয়, শেখাটা হচ্ছে পিপল কেন্দ্রিক। প্রোডাক্ট নিয়ে শিখে ফেলা যায়। প্রোডাক্ট শিখতে আগে আমরা গিয়ে ক্লাস নিয়ে শিখতাম, কিছু প্রোডাক্ট আমরা আপলাইনের অভিজ্ঞতা থেকে শিখতাম, এখন আবার তার সঙ্গে ই লার্নিং অ্যাড হয়েছে। কাজেই প্রোডাক্টটা আমরা চেষ্টা করলে খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি, কিন্তু পিপল কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিটা, পিপল স্কিল, কি করে মানুষ নিয়ে চলতে হয়, এইটা যে যত তাড়াতাড়ি শিখবে, সে তত বড় অর্গানাইজেশন বানাবে। তার অর্গানাইজেশন তত স্মুথলি রান করবে, তত অ্যাক্টিভ হবে, তত প্রোডাক্টিভ হবে। এই ব্যাপারটা কিন্তু অনেকে শিখতে চান না, করতে চান না, ভেতর থেকে কিছু জড়তা হয়তো কাজ করে। সেই জন্য একা থেকে আমরা হতে পারেন না। আমরায় কনভার্ট হতে দেরি হয়ে যায়, বিজনেস আটকে যায়। তার মানে তার নলেজের অভাব তা নয়, ভেতরে কোথাও কোনো জড়তা কাজ করছে। এবার আমি যাকে টিমে নেব, যাদের দিয়ে অর্গানাইজেশন বানাবো, আমায় তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার একটা ইচ্ছা তো রাখতে হবে। আমি তো তাদের কাছে যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে। এইখানটাই অনেকের দেরি হয়ে যায়, কারণ অনেকে ভাবেন যে আমি তো রাস্তাঘাটে যাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, বিভিন্ন কাজে হয়ে যাবে, আলাপ টালাপ হয়ে যাবে, কোথাও যদি হয়ে গেল, কেউ এসে গেল সামনে, কথাবার্তা হয়ে গেল, এই হয়ে গেলের উপর ছেড়ে রাখলে হবে না। রিলেশন বিল্ডিং মানে এই রিলেট করার ব্যাপারটা কিন্তু আমায় প্রোঅ্যাক্টিভলি করতে হবে। এবং আমি তাকে বলতে যাচ্ছি বা তার সঙ্গে মিট করতে যাচ্ছি,
আমি তাকে অ্যাকসেপ্ট করব বলে আমি প্রথম থেকে কিন্তু খুব জাজমেন্টাল হব না, খুব জাজমেন্টাল হব না। আমি কিন্তু তাকে পছন্দ হলে তবে বলবো, না হলে বলবো না। এই পছন্দ অপছন্দের জায়গাটা কিন্তু খুব ভুল জায়গায় হয়ে যায়। আমায় পছন্দ করতে হবে কিসের প্যারামিটারের ভিত্তিতে? বিজনেসটা সে করতে পারবে কিনা। পার্সোনালি তাকে আমার পছন্দ হচ্ছে কিনা সেটা কিন্তু এখানে গ্রাহ্য নয়, সেটা সেকেন্ডারি। কিন্তু আমরা ওই ভুলটাই করে ফেলি। আমার যদি তাকে পছন্দ হয় পার্সোনালি, এই পছন্দটা কি থেকে হয়? আমার নিজস্ব রুচি, আমার নিজস্ব ভালো লাগা মন্দ লাগা, আমি যেভাবে গ্রুমিং, আমার যেভাবে শিক্ষা, আমি যেভাবে বড় হয়েছি, আমার অ্যাসোসিয়েশন, সেই অনুযায়ী বিচার করে আমি একে ভালো লাগছে কি লাগছে না বিচার করি, সেটাই ভুল। আমি এখানে কি খুঁজতে বেরিয়েছি? আমি যদি আমার কোনো বিয়ের পাত্রপাত্রী খুঁজতে বেরোতাম তাহলে তার বিচার্য একটা আলাদা, আর এখানে এই বিজনেসটা করতে পারবে কিনা সেটাই আমার বিচার্য। তার অনেক কিছু আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু এই বিজনেসটা তার দ্বারা হবে কিনা এইটাই যদি আমি খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেকেই পাশ করে যাবে, অনেককেই আমি বিজনেসটা দিতে পারবো, তাহলে কিন্তু আর দেরি হয় না। তো সেই রিলেশন বিল্ড করার ইচ্ছা বা প্রোঅ্যাক্টিভ রিলেটেবিলিটি, এটাই হচ্ছে শুরুয়াত। এটা দিয়েই একটা অর্গানাইজেশন গড়ে ওঠার সম্ভাবনা দেখা দেয়। যে আমি বেরোলাম রাস্তায়, আমি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছি হাসি মুখে, আমি তার সঙ্গে আলাপ করার চেষ্টা করছি যাতে পরবর্তীকালে এই অপরচুনিটিটা প্লেস করতে পারি, এবং আমার অ্যাটিটিউড, আমার হাবভাব সবকিছু কিন্তু কাজ করবে তখন যখন সে সিদ্ধান্ত নেবে এই বিজনেসটায় জয়েন করব কি করব না। তখন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে অফার করছে সেই মানুষটা কেমন, আমার কিরকম মনে হচ্ছে সেই মানুষটাকে। আমি যদি প্রোঅ্যাক্টিভলি মিশি, আমি যদি জাজমেন্টাল হিসেবে ক্রিটিক্যালি মিশি, ভুরু কুচকে আমি কিন্তু ওকে জাজ করছি, ঠিক যেন অফিসের চাকরিতে ইন্টারভিউ নিচ্ছি, ওরকম করলে কিন্তু হবে না। আমায় অনেকটা আনন্দের সঙ্গে, অনেকটা হাত প্রসারিত করে, অনেকটা আয় ভাই, এই যে আয় ভাই ভাব, এটাই কিন্তু টিম বাড়তে সাহায্য করে। কারণ তারপরে তো আমি তাকে জাজ করব, করার সময় পাবো, আরো ক্লোজলি জাজ করার সময় পাবো। যখন সে আমার টিমে চলে আসবে তখন তো আমি তাকে দৈনিক দেখব। সে আর কি করতে পারে জানি না, কিন্তু এই বিজনেসের কাজগুলো সে কেমন করছে না করছে সেই ব্যাপারে তো আমি তাকে জাজ করার সুযোগ পাবো। প্রথমেই অত জাজ নাইবা করলাম, প্রথমে নিয়ে নি, তাকে একটু ক্লোজে আসার সুযোগ দিই, তাহলে আমার চিনতে সুবিধা হবে। তো ওই যখন ক্লোজে আসবে তারপর নেক্সট কাজটা হচ্ছে রিলেশন বিল্ডিং। সেই রিলেশন বিল্ডিং এর ব্যাপারটা আমরা যেদিন থেকে জয়েন করেছি 1998 সাল থেকে আজ 17 বছর হয়ে গেল, যে লাগাতার করে চলেছে। কখনো টিমে কারোর সঙ্গে রিলেশন বিল্ড করছে বন্ধু হিসেবে, কাউকে নিজের বোন হিসেবে, এমনকি কাউকে নিজের মেয়ের মতো দেখে এই কাজটাই যে করে চলেছে সমানে। এবং আমি দেখে অবাক হয়ে যাই যে টিমে এমন একজন কেউ নেই যে লাইক করে না, যে ক্লোজ ফিল করে না। রিলেশন বিল্ডিংটা আসুন আমরা তার কাছ থেকে শুনি। হেল্প মি ওয়েলকাম শ্বেতা। গুড ইভিনিং। আমরা সবাই এখানে অ্যামওয়ে বিজনেস বিল্ড করছি, আর আমরা সবাই জানি যে অ্যামওয়ে বিজনেসে প্রফিটেবল হতে গেলে কিন্তু আমাদের একটা অর্গানাইজেশন চাই। আবার সেই অর্গানাইজেশনটাকে যদি স্টেডিলি আমরা মেনটেন করতে চাই, তাহলে সকলের সঙ্গে আমাদের একটা সুন্দর রিলেশন গড়ে তোলা ভীষণ দরকার। আমাদের আপলাইন শুভাশিস আর সুদেশনা, তারা আমাদের প্রথমেই বলেছিল যে দেখো ব্যবসা তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যবসা, কিন্তু ব্যবসা করার আগে কিন্তু সম্পর্ক বা রিলেশনটা একটা তৈরি করে নিতে হয়। প্রথম থেকেই কেউ যদি এলো, তাকে তুমি যদি বলো বিজনেস বিজনেস বিজনেস, তাহলে সে হয়তো একটু পছন্দ নাও করতে পারে। যদিও দেখুন এটা কিন্তু একটা সিরিয়াস বিজনেস, তাই না? সেই জন্য বলেছিল যে তোমরা গল্প করতে করতে, গল্প ছলে ছলে আস্তে 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 করে বিজনেসটা শিখিয়ে দিও। এটা খুব আইডিয়াল কথা। আবার দেখুন, এই যে এটা একটা সিরিয়াস বিজনেস, সেটা কিন্তু নতুন যারা আসছে তাদের বুঝতে দিতে হবে। কারণ কি জানেন তো, শুধুই যদি আমরা গল্প করে আড্ডা বেড়ে সময় কাটাই, তাহলে কিন্তু তার এবং আমার দুজনেরই সময় নষ্ট।
কারণ সেখানে কোনো উদ্দেশ্য নেই, কোনো কমিটমেন্ট নেই। তাই অন জব ট্রেনিং আর রিলেশন বিল্ডিং একই সঙ্গে চালিয়ে যেতে হবে। তো রিলেশন বিল্ডিং এর ক্ষেত্রে দেখুন, প্রথমেই যেটা দরকার হচ্ছে নিজেকে জানা। এই নিজেকে জানা কথাটা অবশ্য ভীষণ বড় একটা কথা, আমি ঠিক অতটা বড়ভাবে বলিনি। আমি বলছি নিজের মনের দিকটা একটু যদি আমরা তাকাই, আমাদের মনের মধ্যে কিন্তু অনেক ডাউট আছে, অনেক কনফিউশন আছে। সেগুলোকে তাহলে আমরা কি করতে পারি, আস্তে আস্তে সরিয়ে দিতে পারি। তখন আমাদের মনটা অনেক হালকা হয়ে যাবে, অনেক ক্লিয়ার হবে, মনটা অনেক ওপেন হয়ে যাবে। সেকেন্ডলি, আমাদের ফ্যামিলির মধ্যে যে রিলেশন, একটা খুব সুন্দর রিলেশন, যেখানে হ্যাপি ইউনাইটেড ফ্যামিলি, সবাই সবাইকে ভালোবাসে, একটা ফ্যামিলি বন্ডিং আছে, সবার মধ্যে একটা হেল্পিং অ্যাটিটিউড। সেখানে দাঁড়িয়ে ভাবতে ভালো লাগে না যে আমাকে সবাই কিরকম ভালোবাসে? আর এই চিন্তা, এই ভাবনা থেকে কিন্তু আমাদের সেলফ ইমেজ বেড়ে যায়, সেলফ রেসপেক্টটাও বেড়ে যায়। আর এই যে ফ্যামিলির যে ইউনিটি বা হ্যাপিনেস, সেটাই কিন্তু অন্যদের অ্যাট্রাক্ট করে, আর টিমের মধ্যেও কিন্তু সেটা রিফ্লেক্টেড হয়। সেই জন্য আমাদেরও কিন্তু প্রপারলি রেডি থাকতে হবে। যারা আসছে তাদের সঙ্গে আমাদের একটা পরস্পরের চেনা জানা খুবই দরকার। তার ফ্যামিলি, সে কোথায় থাকে, তার হবি কি, তার ইন্টারেস্ট কি, তার প্রফেশন কি, তার প্রয়োজনটা কি, কেন এসছে, তার ড্রিম কি, তার স্ট্রেংথ কি কি আছে, উইকনেস কি কি আছে, তার ফেথ কি কি আছে, তার আর্থিক অবস্থা, এগুলো যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু আমাদের তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে বা কাজ করতে খুব সুবিধে হবে। রিলেশনশিপ বিল্ডিংটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস, সেটাকে মেনটেন করতে হয়। একসঙ্গে কাজ করতে করতে সেটা আরো স্ট্রং হয়, আর আস্তে আস্তে তার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি বাড়ে, কমিটমেন্টের লেভেলটাও অনেক বেড়ে যায়। একটা কথা ভুলে গেলে চলবে না যে আমরা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন রকমের গ্রুমিং এর মধ্যে দিয়ে কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়েছি। তাই যারা নতুন জয়েন করছে, তাদের মধ্যে আমি যা যা পেতে চাই হয়তো তা নাও পেতে পারি। আমি তাকে যেভাবে দেখতে চাই, আমি হয়তো সেভাবে তার সেই গুণগুলো দেখতে নাও পারি। কিন্তু জাস্ট তাদের একটু স্পেস দিন না, তাদের একটু ব্রিট এনভায়রনমেন্টে বড় হতে দিন, টাইম দিন, গিভ দেম সাম রুম টু গ্রো। দেখবেন আস্তে আস্তে কিন্তু তারাও আপনার যা যা চাহিদা সেই রকমই আস্তে আস্তে হয়ে উঠছে। আমরা বিজনেসটা বিল্ড করছি, সকলেই বিল্ড করছে এখানে নিজেদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্য। দেখুন, এখানে কিন্তু আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা এক। এই কথাটা যদি অন্যদের মনের মধ্যে বিশ্বাস হয়, তাহলে কিন্তু তারাও আস্তে আস্তে নিজেদের চেঞ্জ করার জন্য একটা মেন্টালি এগ্রি করবে। কারণ চেঞ্জ করতে তো হবেই, এই বিজনেসের মতন সুটেবল আমাদের হয়ে উঠতে হবে। আর চেঞ্জ করাটাই হচ্ছে সব থেকে বড় কাজ। ভীষণ মানে আমাদের যে পুরনো হ্যাবিটগুলো, সেগুলো ছেড়ে এই বিজনেসের জন্য যে যে কাজগুলো করতে হবে, হ্যাবিটগুলো লাগবে, সেগুলোতে আমাদের কিন্তু আসতে হবে। আমি জানি, আমি তো আমার মনে আছে যে আমার নিজেরই নিজেকে সেই পুরনো হ্যাবিটগুলো পাল্টাতে অনেক অনেক সময় লেগে গিয়েছিল। তো অন্যদের তো লাগবেই। দেখুন, এর বিশ্বাস থেকেই পরস্পরের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল ট্রাস্ট আসে, আর সেটাই হচ্ছে ফাউন্ডেশন অফ লং লাস্টিং রিলেশনশিপ। বিশ্বাসের হাত ধরেই কিছু জনের মধ্যে আসে নির্ভরতা, প্রেডিক্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। এবার তখন তাদের নিয়ে আমার নতুন টিম করে, আমার নতুন প্ল্যানিং, নতুন গোল সেটিং করতে হবে। তাহলে দেখব আমার বিজনেসটা তখন কিন্তু স্টেডিলি গ্রো করছে। আবার তাদের মধ্যে থেকে আমায় কিন্তু কার কার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, সেদিকে আমায় নজর দিয়ে লিডারগুলোকে চিনে নিতে হবে, তাদের গ্রুম করতে হবে, এবং যথার্থ সময়, সঠিক সময়ে তাদের হাতে দায়িত্বটা তুলে দিতে হবে। তো কি কি করতে হবে? প্রথমেই বলি, একটা সুন্দর স্বাভাবিক বন্ধুত্ব পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। সবাইকে ভালোবেসে সার্ভ করে, তাদের প্রপারলি গাইড করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের যত তাড়াতাড়ি
পারা যায় প্রফিটেবল করে দিতে হবে। দেখুন, লোকে যখন আমাদের প্রথমে দেখে না, তারা কিন্তু দেখতে চায় না যে আমার মধ্যে কত পাণ্ডিত্য আছে, আমি কত জ্ঞানী, আমি কত কি জানি। কিন্তু তারা কি দেখতে চায়? তারা দেখতে চায় আমি তাদের জন্য কতটা যত্ন নিচ্ছি, তাদের জন্য কতটা কেয়ার করছি, কতটা তার জন্য কনসার্ন, কতটা তার জন্য চিন্তা করছি এবং হেল্প করছি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমাদের কিন্তু মন দিয়ে তাদের সার্ভিসটা দিতেই হবে। ওপেননেস অ্যান্ড ট্রান্সপারেন্সি, মনে মুখে এক থাকতে হবে। আমার ওপর যেন তার দৃঢ় বিশ্বাস গড়ে ওঠে যে আমি তার বেস্ট ফ্রেন্ড, আমি তাকে হেল্প করতে এখানে এসেছি, তার ড্রিমের কাছে পৌঁছে দিয়ে তার সেটাকে অ্যাচিভ করানোর জন্য আমি এখানে আছি। আর ছোট বড় যে কাজই করুক না কেন, ভালো কাজের ক্রেডিটগুলো তাদেরই দিয়ে দেবেন। আমরা বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ব্যবসা ছাড়া খুব একটা অন্য বিষয়ে বিশেষ আলোচনার মধ্যে যাবেন না, কারণ সেখানে না তর্কের সম্ভাবনা থেকে যায়। অনেক সময় হয়তো আমি তর্কে জিতেও যেতে পারি, কিন্তু হয়তো আমার উদ্দেশ্য থেকে, আমার মূল উদ্দেশ্য থেকে, অথবা আমার বন্ধুর মনের কাছ থেকে অনেক দূরে হয়তো সরে গেলাম। সেটা তো আমরা কেউই চাই না, না? আর চিংড়ি না ইলিশ, এইসব বিতর্কের মধ্যে একদম যাবেন না, খুব সাবধান। দেখুন, একসঙ্গে কাজ করতে করতে শেখাতে গেলে কাউকে কিছু কিছু কারেকশন আমাদের করে দিতেই হয়, কিন্তু সকলের সামনে কাউকে আমরা কখনো ক্রিটিসাইজ করব না, আর কারুর মনে না আঘাত করব না, দুঃখ দেব না। আমরা তো কারেক্ট করতে পারি এইভাবে, তাকে ভালো করে ডেকে কথা টথা বলে তাকে ভুলটা বুঝিয়ে দিলাম, তারপরে আবার কিছুক্ষণ কথা টথা বলে তাকে ভালো মুডে ফেরত পাঠিয়ে দিলাম। একটা কথা সবসময় মনে রাখবেন, অলওয়েজ লিভ হিম ইন আ স্মাইলিং ফেস। ছোটখাটো ব্যাপারে রেকগনাইজ করুন, যেখানে যা দেখবেন ভালো মনে হলে রেকগনাইজ করতে ভুলবেন না। দেখেন না, বাচ্চারা কিরকম রেকগনাইজড হতে ভালোবাসে, আমাদের বড়দের মধ্যে কিন্তু সেই শিশুটা লুকিয়ে থাকে। টিভিতে আপনারা আইপিএল দেখেছেন? আইপিএল এর ক্রিকেট ম্যাচ একবার দুবার তো দেখেছেনই, তাই না? নাইট রাইডার্সের খেলাগুলো দেখেননি? নিশ্চয়ই দেখেছেন। তো সেখানে দেখেছেন যে যখন মাঠের ওপর ক্যামেরাটা ঘোরে, গ্যালারির ওপর যার ওপর পড়লো সে কত রকম করতে আরম্ভ করে, সে হাসে, হাত নাড়ে, আবার পাশের জনকে ডেকে ডেকে দেখায়। শুধু সেখানেই শেষ হয় না, সে যখন আবার বাড়ি ফিরলো, বাড়িতে এসে সবাইকে বলে, এই দেখেছিস আমায় টিভিতে দেখিয়েছিল, তুই দেখেছিস তো? এরম করে না? মানে কি, এইটাই মূল মনের ভাব তার। সে খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, রেকগনাইজড, ওই যে দেখিয়েছে সেটাতে খুব খুশি। তো তার মানে প্রত্যেকেই কোনো না কোনো ব্যাপারে রেকগনাইজড হলে খুশি হয়। তাই আমরাও কিন্তু সবাইকে রেকগনাইজ করব। অন্যদের যে মানে জন্মদিন, বিয়ের তারিখ, ছেলের রেজাল্ট, যে কোনো অ্যাচিভমেন্টে আমরা রেকগনাইজ করতে ভুলবো না। আমি যার সঙ্গে কাজ করি খুব ওপেন মনে কাজ করি, জানেন তো, খুব বেশি আশা করে একেবারে করি না। আমি একটা রেগুলার রুটিনের মতন কিন্তু কাজ করে যাই, কারণ আমি জানি বেশি আশা করলে আবার টেনশনটা বেড়ে যাবে, সেটা যদি আবার টিমের মধ্যে রিফ্লেক্টেড হয়, প্রেশার ক্রিয়েটেড হয়ে যায়। কিন্তু বেশি যদি মানে লিডারদের মাথায় টেনশন ঢোকে, আর সেটা একেবারেই কামনীয় নয়। তো আর পৃথিবীর অনেক বড় বড় সম্পর্ক ভেঙেছে কিন্তু পারস্পরিক আশার পূরণ না হওয়ার জন্যে। সেই জন্য এই ব্যাপারেও একটু সাবধান থাকবেন। রিলেশনশিপটা একটা নদীর স্রোতের মতো, বদ্ধ ডোবায় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। হয়তো আমার বিজনেসটা করতে করতে কোথাও একটা আটকে গেছে, অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই সেই জায়গাটা থেকে পেরোতে পারছি না। ঠিক আছে, এটা হতেই পারে, এটা তো বিজনেস। কিন্তু এই সমস্ত জায়গায় অনেক কাজ করে খেটে বিজনেসটাকে আবার রিবিল্ড করা যায়। কিন্তু যদি কেউ একবার কমফর্ট জোনে চলে গেছে, ইচ্ছাকৃতভাবে যদি আমি কাজ না করি, একটাই উত্তর, ফাইন্ড সামবডি নিউ। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রোটেক্ট কার্ডিনাল রুল টু প্রোটেক্ট রিলেশনশিপ। বিজনেসের অনেক চ্যালেঞ্জ কিন্তু এই সূত্র ধরেই আসে। তো আমাকে কি করতে হবে নিজেকে আরো ডেভেলপ করার জন্যে? সবসময় হাসি মুখ, সারাদিন আনন্দের সঙ্গে কাজ করব, হাসি মুখে শুতে যাব, পরের দিন শুরু হবে হাসি মুখে। কমন সেন্সটা কাজে লাগাতে হবে। আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, নিজের ওপর কন্ট্রোল, পেশেন্স লেভেল, ভয়েস মডুলেশন, সিলেকশন অফ ওয়ার্ডস, লিসনিং স্কিল,
নেগেটিভ অ্যাবসর্ব করার ক্ষমতা, অলওয়েজ স্টেইং অ্যাবভ সিচুয়েশন, এই সমস্ত স্কিলসগুলোকে কিন্তু আমাকে আরো অনেক অনেক বাড়িয়ে নিতে হবে। আর এটা আমার ডিসিশন যে আমি পজিটিভ আর এক্সাইটেড থাকবো, কেউ আমাকে নেগেটিভ করতে পারবে না। কখনো আমি যেটা চেষ্টা করি, কারোর সঙ্গে সম্পর্ক মানে নষ্ট করে দরজাটা বন্ধ করে দিতে চাই না। কারণ জানি না, হয়তো কালকে সে জেগে উঠবে, আমার দরজা যদি বন্ধ থাকে সে কি আমার কাছে আসবে? লেট ইট গো মেন্টালিটি। সেই কবে কোন কালে কি হয়েছিল সেই পুরনো বোঝাগুলো মাথা থেকে বাদ দিয়ে দিন, ফেলে দিন, ওগুলোকে ভুলে যান, দেখবেন অনেক শান্তি পাবেন। আর এই পৃথিবীর রিলেশনশিপের গোল্ডেন রুল হচ্ছে ফরগিভ অ্যান্ড ফরগেট। আমি সেটাই প্র্যাকটিস করার চেষ্টা করি। কেন জানেন? কারণ আমিও তো অনেক দোষ করি, আমিও অনেক ভুল করি, অন্যরাও কিন্তু আমায় ক্ষমা করে, ভালোবাসে। নো টেনশন, হ্যাভ ফান মেন্টালিটি। বিজনেসটা আমাদের কাছে একটা প্যাশন, আনন্দটাই কিন্তু আমাদের এই বিজনেসের পথের পাথেও। আনন্দ করি, খুব কাজ করি, খুব খাটাখাটনি করি, খুব ঘোরাঘুরি করি, আবার আনন্দ করি। এই তো দেখুন না, এই তো সেদিন বর্ষবরণ গেল, তারপরেই এলো 25শে বৈশাখ। আসুন না সবাই মিলে আনন্দ করি আর বিজনেসে এগিয়ে চলি। আমার তো মনে পড়ে সেই প্রথম দিনের বিজনেসের কথাগুলো, যখন আমি, সুজাতা, মহুয়া, সংযুক্তা, মিতা, শাশ্বতী, শুভা সবাই মিলে রাত জেগে বিভিন্ন মিটিং এর জন্য পোস্টার্স তৈরি করতাম। আবার কোনো কোনো মিটিং এ যদি খাবার ব্যবস্থা থাকতো সেখানে খাবার প্যাকেট তৈরি করতাম। একসঙ্গে কাজ করার মধ্যেই আনন্দ, আর রিলেশনশিপটাও কিন্তু সেখানেই গড়ে ওঠে। দেখুন এখনো করি, তবে অন্যদের সঙ্গে, কিন্তু পুরনো রিলেশনগুলো এখন কিন্তু আরো অনেক অনেক স্ট্রং হয়ে গেছে। একটা কথা বলবো, আপলাইনের সঙ্গে কানেক্টেড থাকুন, আপলাইনের সঙ্গে সব সময় যোগাযোগ থাকুন, আর মনে বিশ্বাস রাখুন যে আমার আপলাইন আমার সব থেকে বড় ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। এখানে কিন্তু কোনো রকম কোয়েশ্চেন মার্ক রাখবেন না। দেখুন রানা সুদেশনা বা আজকে তীর্থঙ্কর সুপর্ণা, ওরা কিন্তু রিলেশনশিপ বিল্ডিং এ মাস্টার। ওদের দেখে এত কিছু শেখা যায়, এত কিছু শিখেছি, কত ছোটখাটো ব্যাপার ওদের দেখে শিখেছি। আর তার জন্যই দেখুন আপনাদের সকলের সঙ্গে এখনো এত ভালো রিলেশন গড়ে উঠেছে। শুধু যে এই হলের মধ্যে আপনারা বসে আছেন আপনাদের কথা বলছি না, আমরা যেখানে যাই সবাই আমাদের খুব ভালোবাসে, এবং সেইটাই দেখুন পাওয়াটা টাকা পয়সা পাওয়ার থেকে অনেক অনেক বেশি। আর জিগ জিগলারের কথায় শেষ করি, ভালো সম্পর্ক সেটাই যদি কেউ আমার অতীতকে মেনে নেয়, বর্তমানকে সাপোর্ট করে, আর উজ্জ্বল ভবিষ্যৎকে উৎসাহিত করে। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। ওভার টু মাই হাজবেন্ড। এই যে শেষ কয়েকটা কথা বললো, এই কথাগুলো বাংলায় বলা যায় না, কিরকম কানে লাগে। তো ওটা বাংলাই হয়ে গেছে। এই লাস্ট মানে মাইকটা হ্যান্ড ওভার করার আগে যে লাস্ট 2-3টে ওয়ার্ড। দুটো বাচ্চা ঘ্যান ঘ্যান করছে মায়ের কোলে উঠবে বলে, মা কোলে নেবে না, উঠবেই। উঠলো, এবার ঘুরছে, ঘুরতে ঘুরতে যেই দুটো মা কাছাকাছি এলো, দুটো বাচ্চার দিকে চোখ গেল, সঙ্গে সঙ্গে নামবার জন্য জেদ করে, আর কোলে থাকবে না, নামবে। এবার তাদের আপনি যদি লক্ষ্য করেন, দুটো বাচ্চা যখন মুখোমুখি হয়, কেউ কাউকে চেনে না, কিন্তু হতে পারে একজন খুব বড়লোক ফ্যামিলির বাচ্চা, একজন খুব গরিব ফ্যামিলির বাচ্চা, হতে পারে একজনের মাথা ভর্তি চুল আর একটা টোটাল নেড়া, হতে পারে একটা বাচ্চা শহরের, একটা বাচ্চা গ্রামের, কিচ্ছু এসে যায় না, মুহূর্তের মধ্যে খেলা শুরু হয়ে যায়। এবং ওরা রিলেট করে একে অন্যের সঙ্গে। চাহিদাটা কি বলুন তো? আনন্দ, আর কিচ্ছু না। ওরা আনন্দ খোঁজে, দুজনের মধ্যে আনন্দ খোঁজে, এর আনন্দটা ওকে অ্যাপিল করে, ওর আনন্দটা একে অ্যাপিল করে। আমরাও তো বাচ্চাই ছিলাম, যত বড় হই নানা রকম পাঁচিল উঠে যায় মাঝখানে, আর অত সহজে মিশতে পারি না।
আপনি আজকে যাকে প্রসপেক্টিং করবেন কি করবেন না ভাবছেন, বা আচ্ছা করবো, আচ্ছা চলে গেল দিনটা, আবার কালকে যদি ছবিটা দেখানো যেত যে ওই ভদ্রলোক আর আপনি দুজনে যখন ছোট ছিলেন তখন কত সহজে খেলাধুলো করেছেন, আর এখন মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না। এই জড়তাগুলো গড়ে ওঠে আমাদের মনের মধ্যে, এই হয়তো, যদি, কিন্তু, নানা দ্বন্দ্ব, নানা জড়তা, নানা প্রিজাজ করা, কে জানে। দেখুন, নরম্যান ভিনসেন্ট পিলের একটা বই আছে, দ্য পাওয়ার অফ পজিটিভ এক্সপেকটেশন। আপনি যদি পজিটিভ এক্সপেক্ট করেন, সেটা একটা পাওয়ার, সেটা প্রভাব অন্যের ওপর পড়ে। প্রোঅ্যাক্টিভ রিলেটিভিলিটি বলতে আমি সেটাই বোঝাতে চাইছি। আপনি যদি হেসে হাত বাড়িয়ে দেন, আপনার মধ্যে যদি লেশমাত্র নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজে না থাকে, আপনার মনের চিন্তায় যদি লেশমাত্র এই ভয় না থাকে যে কি জানে নাও তো হাত বাড়াতে পারে, এই কোন রকমের নেগেটিভ যদি আপনার ভেতরে না থাকে, তার একটা ভাইব্রেশন আছে। এটা অনেক সময় চোখে দেখা যায় না বলে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। একটা ডেফিনিট ভাইব্রেশন আছে, সেইটা গিয়ে কাজ করে, সেইটা গিয়ে প্রভাব বিস্তার করে, এবং সেও হাত না বাড়িয়ে থাকতে পারে না। বেসিক্যালি আপনি কি করছেন? আপনি কারোর ফেভার নিচ্ছেন না। আপনার হাতে একটা অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিটা একটা প্যাকেজ কি দেয়? লিমিটলেস ইনকামের একটা স্কোপ দেয়। কেউ সময় যদি ইনকাম করতে, সময়ও আর্ন করতে পারে। সেলফ ডেভেলপমেন্টের একটা স্কোপ দেয়, অসাধারণ পজিটিভ অ্যাসোসিয়েশন দেয়, প্রতিটি ক্ষুদ্র লেভেলেতে রেকগনিশন, সমস্ত স্বপ্ন পূরণ। এই টোটাল প্যাকেজটা অন্য কোনো প্রফেশন থেকে পাওয়া যায় না, সেইটাই আপনি তাকে দিতে যাচ্ছেন। আপনার অত যদি কিন্তুর তো দ্বারা আক্রান্ত হওয়ার কোনো কথা নয়, মাথা উঁচু করে আনন্দের সঙ্গে। কিন্তু সেটা আমরা পারি না। আমাদের ভেতরে নানা রকম ওই যদি কিন্তু প্রভাব কাজ করে। সেটা যদি কাটিয়ে উঠতে পারি, সেটা কাটিয়ে উঠতে কি হেল্প করে আমাদের? এই অ্যাসোসিয়েশন। আপনি যদি অ্যাসোসিয়েশনে আসতে পারেন, আপনি যদি অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন, নিজে রেগুলার সেখানে আসতে পারেন, আপনার ওইগুলো কেটে যাবে, অন্যদের দেখতে দেখতে কেটে যাবে। আর একটা ধারণা যদি হয় যে ওই জড়তাগুলো না কাটার ফলে আপনি কি মিস করছেন, আপনার কতটা দেরি হয়ে যাচ্ছে, আপনি কোথায় লুজার। আজকে যারা এখানে বলে গেল, তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না আপনাদের, অরূপ স্নিগ্ধের কথাবার্তা শুনে, যে হয়তো আমাদের দেরি হয়ে যাচ্ছে? করা যায়। ওরা কিন্তু হিউম্যান এফর্টেই, কোনো ইনহিউম্যান এফর্টে করেনি, হিউম্যান এফর্টেতেই কিন্তু করেছে। তাহলে করা যায়। আমরা কি করছি? এই কম্পারিজনটা আপনি বাড়িতে বসে থাকলে করতে পারতেন না। ইটস এ ক্রিয়েটিভ কম্পারিজন। এই কম্পারিজনের মধ্যে পড়লে আপনি নিজের মধ্যে অনেক কিছু জিনিস শুধরে নিতে পারেন। আর জানেন তো, এই শুধরানোর ব্যাপারটা বাইরের কেউ করতে পারে না, আপনি নিজেই নিজেরটা করেন। যদি নিজে করেন তো হবে, বাইরের কেউ করতে গেলে কিন্তু হবে না, ইগো এসে যায়। আপনি নিজে নিজে করলে সেখানে কোনো ইগোর ঝামেলা নেই। রিলেশনশিপ বালির লাড্ডু আর বোঁদের লাড্ডু। বালি জলে ভিজিয়ে নাড়ু পাকালে নাড়ু হবে, জলটা শুকিয়ে গেলে ঝুরঝুর করে পড়ে যাবে। কিন্তু বোঁদে প্রত্যেকটি আলাদা, আপনি রসে ভালো করে পাকান, থেকে যাবে। কারণ ওইটা হচ্ছে ফ্রেন্ডশিপ, লাভ। সেই রস একদম টেনে ধরে রাখে। তো ওইটাই হচ্ছে একটা টিম করতে গেলে রিলেশনশিপ, তাকে বোঝা, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, তার দিকে হাত বাড়িয়ে দেওয়া ইত্যাদি। যে অপরচুনিটি প্যাকেজটা বললাম, সেইটা কিন্তু আপনি ধরুন না, এক একটা হাত। প্ল্যান শোয়িংটাও সেইভাবেই হয়। এই বিজনেস প্রচুর টাকা ইনকাম দিতে পারে, সিকিউরিটি দিতে পারে, সেলফ ডেভেলপমেন্টের স্কোপ দিতে পারে, সময় আর্ন করার সুযোগ দিতে পারে। এবার যে সামনে বসে আছে, আপনি যার সঙ্গে কথা বলছেন বা প্ল্যান দেখাচ্ছেন, সে হয়তো একজন টাকাটাই তার ইনকাম করা মূল উদ্দেশ্য, ওটা একটা হাত আপনি ধরুন। আরেকজন হয়তো তারপরের দিন আপনি মিট করছেন, তার প্রচুর টাকা আছে, অথবা টাকা রোজগার করাটা এখন প্রায়োরিটি নয়, সে রেকগনাইজড হতে চায়, অনেক কিছু করেছে জীবনে, রেকগনিশন পায়নি, সেই দিকে একটা খিদে আছে, সে রেকগনাইজড হতে চায়, সেটা একটা অন্য হাত ধরুন। আপনার তো এতগুলো হাত আছে, এই প্যাকেজে যতগুলো অফার ততগুলো হাত আছে, যে কোনো হাতে ধরুন। একটা হাত ধরলেই তো পথ চলা যায়। আপনি দুটো বাচ্চা যখন দু হাত ধরে
ঘোরে না, দুটো হাত ধরে বোমো করে ঘোরে। আবার যখন 3টে বাচ্চা আসে তখন কিন্তু আর 2 হাত ধরার স্কোপ নেই, তখন একটা একটা করে হাত ধরে, তাতেও ঘোরে, কোনো অসুবিধে নেই। তার পার্সোনালিটি, তার যাবতীয় চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক একদম সবগুলো আমার পছন্দ হবে, তবেই আমি বলবো। এরকম পারফেক্ট মানুষ পাওয়া যায় না। ইনফ্যাক্ট সবাই যদি পারফেক্ট হতো, সমাজ গড়ে উঠতো না। এই হিউম্যান সোসাইটি, মানব সমাজ গড়ে উঠেছে কেন বলুন তো? একে অন্যের পরিপূরক বলে। প্রত্যেকেরই, যে ধান চাষ করে তার কাছ থেকে যে ধান কিনছে সে আবার কাপড় বানায়। ধান চাষি কাপড় বানাতে পারে না, তাই এর কাছ থেকে কেনে। যে কাপড় বানাচ্ছে সে ধান চাষ করতে পারে না, তাই ওর কাছ থেকে কেনে। ওর যেটা স্ট্রং পয়েন্ট, এর সেটা উইকনেস। আমরা দেখি না মেল ফিমেল জয়েন্ট, সেরকম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। বোঝাতে পারলাম কিছু? এর যেখানে নেই এ সেখানে গেছে, আবার এর যেখানে নেই সে এখানে এসছে, একটা স্ট্রং বন্ডেজ তৈরি হয়েছে। তার মানে প্রত্যেকে প্রত্যেককে কমপ্লিট করছে। তো সেই জন্যই তো এই বিজনেসেতে বিভিন্ন ধরনের মানুষ আসবে, সেটা স্বাস্থ্যের লক্ষণ, এই টিমের স্বাস্থ্যের লক্ষণ। আপনি ভারতবর্ষে, কান্ট্রিমেন্টার কান্তিগালা একবার আমাকে বলেছিলেন যে তোমার টিমটা দেখতে যেন মিনি ভারতবর্ষ হয়। টোটাল ভারতবর্ষের পপুলেশনের যা টেক্সচার, সেই টেক্সচারটা যেন তোমার টিমে থাকে। কাশ্মীর থেকে আরম্ভ করে সাউথ ইন্ডিয়ার একদম কেরালা অব্দি, এদিকে আসাম থেকে আরম্ভ করে গুজরাট অব্দি, সব ধরনের মানুষ তোমার টিমে থাকবে। সব বয়সের মানুষ থাকবে, শহরের থাকবে, গ্রামের থাকবে, গরিব থাকবে, বড় লোক থাকবে, বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচার। তবে সেটা একটা সলিড টিম, একটা জীবন্ত টিম। আর নইলে আমরা বেশিরভাগই কি দেখি, ব্যাপারটা শুরু হয় এরম ভাবে, একজন ডাক্তার, তার টিমে হয় ডাক্তার, নয় নার্স, নয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, নয় ওষুধ কোম্পানির ওষুধের দোকানের মালিক। মানে তিনি ওই মেডিকেল ইন্ডাস্ট্রির মধ্যেই ঘোরাফেরা করছেন। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আবার একজন আইটি, তার টিমে শুধুই আইটি। তুই আমার টিমে আয়, তুই তো আমার ভাইটি। কিন্তু না, সব রকমের থাকবে, সব রকমের থাকবে। যখন সব রকমের থাকবে তখনই কিন্তু টিমটা জমে, এবং আমাদের ভেতরেও রিলেটেবিলিটি বাড়ে, আমাদের ভেতরেরও জড়তাগুলো কাটে, রিজিডিটি কাটে। আমি ননভেজ খাই, এবার আমি একটা জায়গায় গেছি, সেই ধরুন গুজরাটে বা এমন এমন জায়গায়, রাজস্থান, সেখানে নর্মালি বাঙালিরা যেমন সবাই মাছ খায়, ওখানে বেশিরভাগ নিরামিষ খায়। তো সেখানে আমি গেলুম, কাজ করছি, সেখানে 3-4 দিন আছি, দুবেলা নিরামিষ খাচ্ছি। আমার যদি ওই মাছের জন্য মন কেমন করে, তাহলে তো আমি থাকবোই না। বুঝতে পেরেছেন? সমস্ত কিছু গ্রহণ করে নেওয়ার ক্ষমতা। রিলেটেবিলিটির মূল রহস্য হচ্ছে সে, আমি তাকে কতটা পছন্দ করতে পারছি, সে আমার কাছে কতটা গ্রহণীয়, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি নিজেকে তার কাছে কতটা গ্রহণীয় করতে পারছি, আমায় সে কতটা মেশবার যোগ্য বলে মনে করছে। আমি জাজ করব না, আমি সবার মতো হয়ে উঠব। যে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। নিজেকে অলওয়েজ চেঞ্জ করা, চেঞ্জ করা, চেঞ্জ করা। আর চেঞ্জ করলে কিন্তু আপনার পপুলারিটি বাড়ছে, আপনার জনসংখ্যা, আপনার টিম বাড়ছে। যেটা বলছিলাম, আপনি তাকে নিন, নিয়ে তারপর তো দেখছেন তাকে, তার ইন্টারেস্ট লেভেল দেখে আপনি জয়েন করাচ্ছেন কাউকে। আর তারপরে আমি বলি, আমার টিমে আমি এটা শেখাই, 90 ডেজ যথেষ্ট সময়। তার মধ্যে আপনি দেখে নিন তার সিনসিয়ারিটি লেভেল, সিরিয়াসনেস লেভেল কতটা আন্তরিক। কারণ জয়েনিংটা অনেকভাবেই হতে পারে। যে প্ল্যান শোনাচ্ছে, সে এত সুন্দর প্ল্যান দেখিয়েছে, সেইটা দেখে মুগ্ধ হয়ে জয়েন করে গেছে। এটাই জয়েন করার কারণ, নিজের ড্রিম ফিম ওসব ভেবে দেখেনি, কি দারুণ বলল দেখলি। আবার বন্ধু বান্ধব সবাই জয়েন করেছে, এই চল 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 সবাই মিলে একসঙ্গে আড্ডা মারি, সবাই মিলে একসঙ্গে সিনেমা দেখি, চল বিজনেসটাও সবাই মিলে একসঙ্গে করি। তোর আর ভেবে দেখলো না। রামশ্যাম যদু করেছে, মধুও জয়েন করে গেল। তো শুরুটা অনেক whimsical কারণেও হতে পারে,
কিন্তু তারপর আস্তে আস্তে ব্যাপারটা একটু সিরিয়াস, সে খাটতে পারবে না, লড়তে পারবে না, টিম বিল্ড করতে পারবে। বিজনেসটা বিল্ড করার পিছনে কিন্তু কমিটমেন্ট লাগে। সেই কমিটমেন্টটা আসবে না যদি তার নিজের ভেতর থেকে একটা কারণ সে আবিষ্কার করতে না পারে। একটা ড্রিম, একটা বিজনেসটা বিল্ড করার এবং লড়ে যাওয়ার মতো একটা ভেতরের ইম্পেটাস, ওটা যদি সে ভেতর থেকে না পায় তাহলে কিন্তু আর এগোবে না। তো সেইটা আপনি জাজ করে নিলেন 3 মাস, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মিটিং এ ডেকে বিভিন্ন তার হয়তো দেখলেন যে সে আসছে করছে, হয়তো সেরকম পারছে না, কিন্তু সিনসিয়ারিটির অভাব নেই। আবার কেউ তার আইকিউ খুব দারুণ, করলে দারুণ করতে পারতো কিন্তু এক্সকিউজ দিচ্ছে, আসছে না, স্লিপারি। তো এইসব জাজ করার জন্য তো আপনি 3 মাস পাবেন। আর এই বিজনেসে কি জানেন, হয় রিলেশন বিল্ড হবে, নয় হবে না। বিরোধিতা বা শত্রুতা তৈরি হওয়ার কোনো জায়গা নেই। সেটা একটু আগে বলছিল যে আমি যদি দেখি সে করছে না, কেন করছে না, আমি কিন্তু তাকে বলতে যাব না, শোনো তুমি লাস্ট টাইম যেটা বলেছিলেন আমি জানি ওটা এক্সকিউজ, ওটা সত্যি কথা বলনি। এইটা বললে রিলেশন থাকবে? অনেক কিছু আপনি বুঝবেন, সবকিছু বলবার দরকার নেই। বুঝতে পেরেছেন? যা বুঝলাম সবাইকে সঙ্গে সঙ্গে বলে দিলাম, তাতে করে রিলেশন থাকবে না। সংসারে, অফিসে, বন্ধু, যে কোনো জায়গায় আমরা অনেক কিছু বুঝি, তেমনি আমার সম্বন্ধেও সে অনেক কিছু বুঝছে। কিন্তু এটা যদি ভাগ্যিস মাঝখানে একটা আড়াল, একটা আবরণ আছে, তাই কোনো মতে চলছে। আমায় লোকে কি কারণে পছন্দ করে না, বা আমি কোথায় কাকে কি বলেছি না বলেছি তার সত্য মিথ্যা সে ধরে ফেলেছে, এই ব্যাপারগুলো যদি প্রকাশ হয়ে যায়, জগৎ জুড়ে ডিজাস্টার শুরু হয়ে যাবে। ডিজাস্টার শুরু হয়ে যাবে, হুড়মুড় করে ভেঙে পড়বে সব সম্পর্ক। ওইটা কিন্তু রিলেশন মেনটেন করার একটা মন্ত্রগুপ্তির শপথ। অনেক কিছু বুঝেছি, সব আমি বলবো না। বুঝতে পারছেন? কল্যাণের জন্য, মঙ্গলের জন্যই। রবীন্দ্রনাথ এটা বুঝতেন যে ওনার সঙ্গে লোকে খুব সহজে মিশতে পারে না, কারণ ওনার একটা গম্ভীর, উনি একটা অন্য ভাবজগতে থাকতেন। প্রথমত একটা ফিনান্সিয়াল একটা মানে ডিফারেন্স ছিল, উনি খুব জমিদার বাড়ি বড় এতে, সেটা বহু লোক ওইখানে ঘেঁচতে পারত না। প্লাস ওনার কথাবার্তা, ওনার ধ্যান ধারণা, ওনার সমস্ত কিছু এমনই খুব লোকে মানে সম্ভ্রম আসতো, প্রাণ খুলে মিশতে পারতো না, দূর থেকে প্রণাম করে পালিয়ে যেত। ভক্তি আসতো, শ্রদ্ধা আসতো, সম্ভ্রম আসতো। তো সেইটা কিন্তু ওনার একটা অভাব বোধ ছিল, যে আমি খোলা মনে কারোর সঙ্গে মিশতে পারলাম না, হয়তো আমার এই সমস্ত ক্যারেক্টারিস্টিক মানুষকে আমার আপন হতে দিচ্ছে না। ওই জন্য উনি প্রায় জীবনের শেষ প্রান্তে গিয়ে একটা কবিতা লিখলেন, পরিচয়। এবং সেই কবিতাটা ওনার সেঁজুতি কাব্যগ্রন্থে আছে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এইটা একটা ওনার অভাববোধ ছিল, যে আমি যা করেছি সারা জীবনে সেটা এত ভারী ভারী, হয়তো সাধারণ লোক বুঝতে পারেনি যে আমি তাদের নিয়েই লড়ে গেছি, আজীবন তাদের নিয়েই লিখেছি। তো এই যে রিলেট করতে না পারার, লোকে করতে পারছে না, মিশতে পারছে না, এইটা একটা বিশাল দুঃখবোধ। উনি শেষ অবধি নিজের পরিচয়টাই ভাবে দিচ্ছেন যে আমার পরিচয় যেন এটাই হয় যে আমি তোমাদের লোক। আর এই বিজনেস আমাদের সুযোগ দিচ্ছে সবাই আপন হওয়ার, বিশাল অর্গানাইজেশন করার, একলা একলা না থাকার, সবাই মিলে হাতে হাত ধরে বিজনেস করার। এই সুযোগটা আমরা নেব না? ডেফিনেটলি নেব। বা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা কি বলছে বলুন তো? এই লাইনটার মানেটা কি? সব বৈচিত্র্য থাকবে, সব রকম থাকবে, কিন্তু তাতে করে মিলনের কোনো বাধা নয়। সেটা আমরা এক হতেই পারি। সব বৈচিত্র্যের মধ্যে থেকেও আমাদের ভেতরে ওই যে দুটো বাচ্চা, তাদের মধ্যে একটা কমন সুতো খুঁজে বার করতে হবে। সেটা কি? আনন্দ। আমরা একটা কমন সুতো খুঁজে বের করে একটা টিম তৈরি করছি। বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন এ রয়েছে। কমন সুতোটা কি? সমৃদ্ধি, গ্রোথ, সিকিউরিটি। এইগুলো কিন্তু সকলের দরকার। মজাটা হচ্ছে এই বিজনেসের স্টেবিলিটি এত স্ট্রং কেন? এ যা অফার করে আপামর জনসাধারণ, সে যে ভাষার, যে কালচারে, যেখানকার, প্রত্যেকের পয়সা কার দরকার নেই মশাই। টাইম কে চায় না? রেকগনিশন কে চায় না? ইনফ্যাক্ট আমার মনে আছে 2002 সালে ফেব্রুয়ারি মাসে বিল ব্রিট এসেছিলেন কলকাতায়।
এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেতে আমরা ওনাকে প্রথম দেখি সামনে চাক্ষুষ। ওই সময়ের কেউ কেউ আছেন এখানে? কেউ কেউ আছেন, অনেকেই আছেন। তো উনি স্টেজেতে ওই টোটাল অডিয়েন্সের মধ্যে থেকে ডেকে ডেকে বিভিন্ন ধর্মের, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বিভিন্ন ধর্মের এরকম 4-5 জনকে, মানে ওখানে যারা উপস্থিত ছিলেন, ডেকে তুলেছিলেন স্টেজে। তারপর বলেছিলেন এই ধর্মের ডিফারেন্স ছাড়াও এখানে অনেক পলিটিক্যাল মতের ডিফারেন্সের অনেক মানুষ আছেন। তো আমি এবার এই ব্রিট সিস্টেমের যে মূল কথাগুলো, মূল প্রিন্সিপালগুলো আমি এক এক করে বলে যাচ্ছি। তো আপনাদের কারুর মধ্যেই যারা স্টেজে এসে উঠে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন ধর্মের মানুষ এবং স্টেডিয়ামের কেউ, যদি কোথাও আপত্তিকর কিছু পান হাত তুলবেন। তো উনি বলে গিয়েছিলেন 10, 12, 15, 20 রকমের ব্রিট সিস্টেমের বেসিক কনসেপ্টটা, একটাও হাত ওঠেনি, আপত্তি কারুরই হয়নি। শেষকালে উনি বললেন যে ব্রিট সিস্টেম ইজ দ্য অনলি সিস্টেম ইন দ্য হোল ওয়ার্ল্ড যারা এক ছাতের নিচে সমস্ত ধর্মের, সমস্ত মতবাদের, সমস্ত রাজনৈতিক মতবাদ, সমস্ত কালচার, সমস্ত ভাষা, সব মানুষকে এক করতে পারে এবং সকলে বিনা আপত্তিতে প্রোগ্রেসের রাস্তায় হাত ধরে হাঁটতে পারে, কারুর কোনো আপত্তি ওঠে না। বুঝতে পারছেন? অনেক দিকের অনেক কিছু আপনি যখন সেটা বলতে যাবেন তখন লোকে ঠিক তার মধ্যে কতটা মিলতে পারে তার চেয়ে কতটা বেমিল সেটা খুঁজে বার করবে। কিন্তু ব্রিট সিস্টেম এমনই, আপত্তিজনক কেউ কিছু পায় না। কাজে আপনার কনফিডেন্সটা সেই তুঙ্গে থাকা, আপনি যখন কাউকে বিজনেসটা অফার করছেন বা এই বিজনেস করবার জন্য হাত মেলাতে চাইছেন, রিলেট করার চেষ্টা করছেন, আলাপ করছেন, আপনার ভেতরে তো সেই সলিড কনফিডেন্সটা কাজ করবে যে আমি যে তোমায় কি অফার করছি তুমি জানো না, তুমি ভাবতেও পারবে না, একটু বাদে আস্তে আস্তে প্রকাশ পাবে, আপাতত এসো হাতটা মিলিয়ে নি। এই কনফিডেন্সটা থাকলে তখন আর কিন্তু, মানে আমি দেখেছি সেলফ ইমেজের অভাবে বলবো বলবো করেও বলতে পারছে না, বা যাকে বলবো রিয়েল প্রোফাইল যাকে আমি ঠিক করেছি বলবো সেখানে না বলে হয়তো একটা বিলো প্রোফাইল, মানে আপনার নিজের মতোই যে বিলো প্রোফাইল তাকে আপনি বলে ফেলছেন। আপনি তাকে ঠিক বলতে চাননি কেন? আপনার ওই ওপর থেকে নেবে এলেন, আপনার সেলফ ইমেজের অভাব। আবার রিলেট করতে পারে না বলে আমার রিলেট করার অক্ষমতাটা অনেক সময় তাচ্ছিল্য বা পরিহাস, এমনকি ঘৃণার রূপেও প্রকাশ পায়। কোনো একটি পার্টিকুলার প্রদেশের মানুষকে নিয়ে আমরা হাসাহাসি করি না, যাবতীয় জোকস তাদের নামে, এরম হয় না? আবার যার গায়ের রং সাদা ওই দেশে তারা কালোকে এতটাই রিলেট করে না, এতটাই অপছন্দ করে যে সেটা ঘৃণা রূপে প্রকাশ পায়, এমনকি হিংসা রূপে প্রকাশ পায়, হয় না? দোষটা কার? যার রং সাদা সে পুয়ার ইন মেলানিন, যার রং কালো তার প্রচুর মেলানিন আছে, সে বড় লোক, ওর নেই তাই সে ফর্সা। তো একজন নেই এর লোক একজন আছে কে ঘৃণা করবে? কিন্তু হচ্ছে তাই, চারদিকেই তাই। ব্যাপারটা হচ্ছে যে আমি রিলেট করতে পারছি না, কাজেই আমি তাকে তাচ্ছিল্য করছি, পরিহাস করছি। কেন? এটা অহংকারের প্রকাশ। মনে করছি আমিই ঠিক, ও বেঠিক। আমি একটা উদাহরণ দেব। আমাদের পাড়ায় একটি ছেলে ছিল, আমি তখন কলেজ লাইফ, একটি ছেলে ছিল, তার নাম খোকন। তার চেহারাটা ঠিক পুরুষালী ছিল না, তার গলার স্বরটা একটু সরু ছিল, আর 14-15 বছর যখন পাড়ায় চুটিয়ে ক্রিকেট খেলা হয়, বাকিদের গোঁফের রেখা উঠে গেছে, তার তখনও ওঠেনি। পাড়ার সমস্ত বন্ধু বান্ধবরা ওকে লেডিস খোকন বলে ডাকত। সে বেচারার দুঃখ আমি দেখেছি। সবাই যেমন স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে একটা বিকেলবেলা খেলবো, কাছাকাছি পার্ক থাকলে পার্কে চলে যায়, নইলে রাস্তাতেই খেলাধুলো, সেও আসতো দল বেঁধে, সবাই হো করে, আর ওকে আউট, টিমে নেবে না। এবং শুধু ওইখানে নয়, পরবর্তীকালে যে কোনো অকেশনে, সে দোল খেলা হচ্ছে ওর সময় খেলবে না, পুজোর সময় প্যান্ডেলেতে, পাড়ায়, এতে ওর পিছনে লাগছে সমানে। ওর বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে।
কিন্তু বড় হওয়ার পর সে একজন নর্মাল সমর্থ পুরুষ, সে বিয়ে করেছে, তার বউ বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে যায়, আর 5 জনের মতো তার গলার আওয়াজও পাল্টে গেছে, সব পাল্টে গেছে, কিন্তু সে ওই ফেজের স্মৃতিটা ভুলবে না কোনোদিন। যারা করেছিল তারা মনে করতো তারাই নর্মাল, এ অ্যাবনর্মাল। উল্টোটাও তো হতে পারে। কে জাজ করছে, কে বিচার করছে? ওই তো সবার পিছনে লাগতে পারতো। কিন্তু যারা মেজরিটি, তারা একটা জোর খুঁজে পায়, যুক্তি খুঁজে পায় না, একটা জোর খুঁজে পায় যে আমাদের অন্যকে তাচ্ছিল্য করার, হেয় করার, উড়িয়ে দেওয়ার, যা খুশি করার অধিকার আছে। এই বিজনেস কিন্তু আমাদের সেই সমস্ত থেকে নিজেকে কন্ট্রোল করতে শেখায়। আর যদি আমি করতে না পারি, তাহলে বসুধৈব কুটুম্বকম হবে কি করে? সারা পৃথিবীর সবাই আমার আপন, সবাইকে দিয়ে এই বিজনেসটা চলবে, কারণ এই বিজনেস যা দেয় সবার তাই দরকার। এই বিজনেসের অনেক কাজই অনেকে করেনি আগে, সেটা সত্য, কিন্তু জীবনে করবে না বা পারবে না সেটা সত্য নয়। আপনি আজকে কি সেটা আপনার পরিচয় নয়, আপনি কাল কোথায় যেতে চান সেটাই আপনার পরিচয়। আর আচরেকর তেন্ডুলকারের মধ্যে সেটাই দেখেছিল। আমরা আজকে তেন্ডুলকারকে ফিনিশ গুডস হিসেবে দেখছি। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান, ব্যাটিং এর যাবতীয় রেকর্ড তার ব্যাগে, কিন্তু আচরেকর যখন তার হাত ধরেছিল তখন তেন্ডুলকারের কিচ্ছু ছিল না। গুরুর চোখ ঠিক দেখে নিয়েছিল, ওর আজটা দেখেনি, ওর কালটা দেখতে পেয়েছিল। আপনিও যদি তাই দেখার চেষ্টা করেন, দেখুন তেন্ডুলকারকে চিনে নিতে স্পেশাল গুরুর চোখ লাগে, কারণ ক্রিকেট খেলতে পারে, ওটা একটা ট্যালেন্টের ব্যাপার, সকলের নাও থাকতে পারে। কিন্তু এই বিজনেস করতে কোনো ট্যালেন্ট লাগে না। এই একমাত্র একটা বিজনেস, একটা অ্যাক্টিভিটি যেটা করতে ট্যালেন্ট লাগে না, শুধু একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার লাগে, একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ লাগে, একজন আপলাইন লাগে, একটা গ্রুপ লাগে, যারা সমানে কানের কাছে বলবে তুমি পারো, তুমি পারো, তুমি পারো, আমার হয়েছে তোমারও হবে। তার ভেতরে শক্তি জাগে। যে কোনো মানুষের মধ্যে সেই শক্তি আছে, জাগাবার লোকের বড় অভাব, বরং আরো তাকে টেনে নামাচ্ছে। তো এই পরিবেশ, এই ব্রিট সিস্টেম, ব্রিটের যে ফাংশন, এটা সেই পরিবেশ দেয় যেখানে একজন হরিণ বাঘ হয়ে উঠতে পারে। আর খুব একটা ঝামেলা করলে লোকে আবার রিলেট করবে না আপনার সঙ্গে। ডোন্ট বি স্পেসিফিক, বি জেনারেল। ধরুন আপনি একজনের বাড়িতে গেছেন, সে আপনাকে জিজ্ঞেস করছে চা না কফি। যদি কেউ বলে যেটা হোক, যেটা করছো তুমি দাও না, তো সেই বাড়ির লোকজন এর সঙ্গে কমফোর্টেবল ফিল করবে না, যে এর কোনো পার্সোনাল চয়েস নেই, থাকলেও সেটা সে দেখাচ্ছে না, কারণ সে তো জানে না সেই বাড়িতে এখন কিসের সুবিধে, চা আছে বা কফি আছে। সে একটা ভদ্রতাবোধে জিজ্ঞেস করেছে। এবার ধরুন আপনি উত্তর দিচ্ছেন চাই প্রেফার করব, যদি দার্জিলিং টি হয় তো আরো ভালো, ঠিক 1.25 চামচ চিনি দেবেন, আর দুধটা যেন ঘন থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলছি এটাই আপনার শেষ কাপ চা ওই বাড়িতে। আর দ্বিতীয় কাপ খাবার আপনি কোনো সুযোগ পাবেন না কোনোদিন, বিকজ ইউ মেড ইউরসেলফ নন রিলেটেবল। এত রকম পার্সোনাল পছন্দ অপছন্দ ইত্যাদি, এই দিয়ে কিন্তু বড় টিম করা যায় না। ইন্ডিভিজুয়াল জীবনে আপনি কোনো মতে কাটিয়ে দেবেন, খুব পপুলার হবেন না, কিন্তু কাটিয়ে দেবেন। আমার এক পিসে মশাই ছিলেন, বিয়ে বাড়িতে গিয়ে প্রচন্ড, আগে তো, এখন তো অন্য বাড়ি ভাড়া করে বিয়ে হয়, কেটারারকে বলে দেওয়া হয়, নিজেদের বাড়িটা অক্ষত থাকে, কিন্তু আগে হতো নিজেদের বাড়িতেই বিয়ে, ছাদে লোক খাবে, গোটা বাড়ির মধ্যে দিয়ে খাবার দাবার নিয়ে লোক উঠছে, আর সেই বড় বড় হান্ডা করে সে পান্তুয়া উঠছে, রস ফস পড়ে সিঁড়িময়, তার মধ্যে দিয়ে নিমন্ত্রিতরা উঠছে, মানে কোনটা কোনো আব্রু নেই, এ নেই, কোনটা কার ঘর, কে তার মধ্যে বাচ্চা উল্টে পড়ে ঘুমোচ্ছে কোথায়, সে একটা অদ্ভুত অবস্থা। এবং যেখানে বর এসে বসবে বা বরযাত্রী আসবে, সেই সব জিনিসপত্র নিয়ে ডাই করে একটা ঘরে ফেলা হয়েছে, কেউ কিচ্ছু খুঁজে পাচ্ছে না, প্রচন্ড গরম, সাংঘাতিক ব্যাপার। যাদের বাড়িতে একটু পুরনো বাড়িতে আপনাদের অভিজ্ঞতা মিলবে আমার সঙ্গে। সেই পেশামশাই পুরো খাওয়ার পর কোঁচাটি হাতে নিয়ে নিজের ডিবে থেকে পান ফান মুখে দিয়ে একজন বাচ্চাকে ডেকে বলছেন, এই একটু চুন নিয়ে আয় তো। তার একটু চুন শর্ট পড়েছে। এবার চিন্তা করুন, বিয়ে বাড়িতে বাবা মা খুঁজে পাচ্ছে না লোকে,
তাকে বলছে চুন নিয়ে আয়। এ তো উৎপাতের লোক, এর কোনো টিম হবে না। তারপর থেকে কোনোদিন ওই পিসে মশাই মানে আমি 10 হাত দূরে। যদি আপনার কোনো পার্সোনাল ট্যালেন্ট থাকে, বেটার ইউ সাপ্রেস ইট। ধরুন আপনি খুব গান করতে পারেন, দারুণ, এবার স্টেজে উঠলে মাইক ধরে গান করে দিচ্ছেন। আপনি খুব ভালো আঁকতে পারেন, আপনি প্ল্যান শো করতে গিয়ে দারুণ ভালো ভালো সব ছবি টবি এঁকে দিচ্ছেন, কিছু বোঝাতে গেলেই আপনি ছবি টবি এঁকে দিচ্ছেন। আপনি খুব জোকস ফোকস বলতে পারেন, প্রায়শই জোকস বলছেন, এমন কিছু করছেন যেটা লোকে ভয় পেয়ে যাবে। কেন বলুন তো? তারা ভাববে তাহলে এই বিজনেসে সাকসেসফুল হতে গেলে এই সবগুলো করতে হবে। আপনি যদি বড় টিম বানাতে চান, বেটার সাপ্রেস ইউর ট্যালেন্টস, অন্য জায়গায় দেখান। হয়তো পরে কোনো গেট টুগেদার হচ্ছে, কোথাও কোনো নববর্ষে উদযাপন হচ্ছে, 25 বৈশাখ হচ্ছে, এখানে ফাটিয়ে গান করুন, এ করুন, সবকিছু করুন। ওখানে পার্সোনাল ট্যালেন্ট দেখাবারই জায়গা, নট অন বিজনেস স্টেজ। লোকে রিলেট করবে না। কিপ ইট সিম্পল, কিপ ইয়োর সেলফ সিম্পল, রিলেটেবল। গ্রামে গিয়ে গুচ্ছের ইংরেজি বলবেন না। আপনি জানেন আপনি ইংরেজি খুব পারদর্শী পণ্ডিত, কিন্তু সেটা সঠিক জায়গায় বলুন, ভুল অডিয়েন্সের সামনে বলবেন না। সেমিনারের টাই আপনি পাঁশকুড়াতে গিয়ে কাজ করুন, তার ইন্টেরিয়ারতে খুদকুড়ো, সেখানে গিয়ে কাজ করবেন, সেখানে টাইফাই করলে ওইটা ধরে আপনাকে খোঁটায় জুতে দেবে। আপনার কমন সেন্সের অভাব, রিলেটেবিলিটি জিরো। টাইফাই দেখে লোকে বলবে এ কি রে, গরু দুপায় হাঁটছে কেন? আপনি যেখানে যাচ্ছেন, যে উদ্দেশ্যে যাচ্ছেন, সহজে গ্রহণীয় হয়ে ওঠা, এটাই রিলেটেবিলিটি। আনন্দ, হাসি, মজা। কেউ গুটিয়ে আছে, অনেকেই আছে, মানে একটা জায়গায় এসে সে হয়তো ভাবছে আমি ঠিক এদের মতো নই। আপনার সঙ্গে সঙ্গে গোটা টিমের অ্যাটমসফিয়ার, গোটা টিমের পরিবেশটাকে টোন ডাউন করতে হবে, টোন, যাতে সে রিলেট করে। কারণ আপনি জানেন না সে হচ্ছে আপনার নেক্সট ডায়মন্ড। লিডার হিসেবে আপনার চোখ ঘুরবে, কে একটু অস্বস্তিতে আছে, কে খুব কমফোর্টেবল ফিল করছে না, তাকে কমফোর্টেবল হতে হেল্প করুন, তবে বড় টিম হবে। আমি অন্যকে সাকসেসফুল করার জন্য খাটি, না আমি সাকসেসফুল হব বলে ওদের খাটাই, দ্যাট মেক্স এ ডিফারেন্স, বিগ ডিফারেন্স। অনেকে আছে স্বার্থটা একটু বেশি, মানুষ মাত্রই স্বার্থ বোঝে। সেলফ বোঝা আর সেলফিশ হওয়া দুটো আলাদা, ডিগ্রির তফাৎ। সে এতটাই সেলফিশ যে অন্যদের ব্যাপারে অতটা মাথায়, তার স্বার্থপূর্তি হলো কিনা, তার স্বপ্নপূরণ হলো কিনা, সে সাকসেস পেল কিনা, তার চেয়ে অনেক বড় দরকার আমি একটা টিম বানিয়েছি, আমায় একটা পিন রিচ করতে হবে, আমার একটা ইনকাম দরকার, আমি ওখানে, কারণ আমার একটা এলএস পয়েন্ট আছে, আমি ওখানে যাব, সেখানে কাজে আমি সবাইকে দিয়ে নিংড়ে পিভিটিভি বার করে দিয়ে আমার ওইটা স্বপ্ন পূরণ করলাম। তারা রইল কি মূল্য ভগবান জানে। অনেকেই আছে মানুষের দিকে তাকায় না, নানা রকম ক্যালকুলেশন, ম্যানিপুলেশন, অঙ্কের খেলা। কিছুদিন হয় সাকসেস পাওয়া যায়, কতদিন জানেন? আপনি কি করছেন সেইটা বুঝতে টিমের যতদিন দেরি। যেদিন বুঝবে সেদিন আপনি কোন গাড্ডায়। আলটিমেটলি আমাদের ভুললে চলবে না, এটা মানুষ নিয়ে চলা, প্রোডাক্ট নিয়ে চলা নয়, মানুষ নিয়ে চলা। প্রোডাক্ট থাকবে, সবার মধ্যে দিয়েই প্রোডাক্ট মুভ করবে। প্রোডাক্টের কোনো মতামত নেই, যেভাবে চালাবেন চলবে। মানুষের মতামত আছে, মানুষকে যেভাবে চালাবেন চলবে না। আমার জীবনের অভিজ্ঞতা হয়ে গিয়েছিল একদম এই বিজনেস শুরুর প্রাককালে। আমি তখন স্ট্রাকচার তৈরি করছি, সবাইকে যে স্পন্সর করছি নিজে তা নয়, কাউকে কাউকে নিচে, কোনো লেগের নিচে প্লেস করছি। একজন আমায় এসে বলেছিল, দাদা আপনার প্ল্যান শুনে ভালো লেগেছিল, আপনার পার্সোনালিটি ভালো লেগেছিল, আপনার কথাবার্তা, আপনি আমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলেন, ভালো লেগেছিল, আমি আপনার সঙ্গে জয়েন করব ভেবেছিলাম। আপনি আমায় কার নিচে দিয়ে দিলেন, আমি কি কাপ প্লেট নাকি এ টেবিল থেকে ও টেবিল যেখানে খুশি রাখবেন? আপনি আমায় কি ভাবেন, কাপ ডিশ? আমার একটা মতামত আছে,
ওইটা আমার চরম শিক্ষা হয়ে গিয়েছিল। ওই থ্যাংক গড সো আর্লি ইন দিস বিজনেস আই গট দিস মেসেজ। তারপরে কিন্তু আই হ্যান্ডেল পিপল উইথ কেয়ার। ফ্র্যাজাইল, ভেরি মাচ ফ্র্যাজাইল, যে কোনো মুহূর্তে টুং করতে ভেঙে যাবে। গড়ে তুলতে সময় লাগে, ভাঙতে আপনি কি ব্যবহার করবেন তাহলে টিমের সঙ্গে, বা তারা আপনার সঙ্গে কি এই ব্রিজ সিস্টেমই বলে দিয়েছে, অবশ্য বাইবেলের কথা। ডু আনটু আদার্স অ্যাজ ইউ উড হ্যাভ ইট ডান আনটু ইউ। আপনি অন্যেরা আপনার প্রতি যে ব্যবহার করলে আপনি খুশি হন, অন্যের প্রতি সেই ব্যবহারই করুন। হয়ে গেল। কি করব, কখন করব, কি বলবো না বলবো সব তো আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপলাইনকে জিজ্ঞেস করার দরকার নেই। আপনার যেটা পেতে ভালো লাগে আপনি সেটা করুন। আপনার যদি অন্যের বাড়িতে গিয়ে চা বিস্কুট বা চা তার সঙ্গে একটু সিঙ্গাড়া দিয়ে অভ্যর্থনা করতে যদি কেউ করে আপনার ভালো লাগে, তাহলে আপনার বাড়িতে যখন লোক আসে তাকে লেড়ে বিস্কুট খেতে দেন কেন? নিজেকে না পাল্টে অন্যকে পাল্টানোর চেষ্টা, তাকে বলে বসিং। চোখের সামনে দেখেছি শুধু বসিং করে কত টিম ভেসে চলে গেছে। হুকুম, এটা করো ওটা করো, হুকুম। যতক্ষণ না সে নিজে মনে করছে করাটা দরকার, অতটা ধৈর্য নেই। তাকে বোঝানো, তাকে করা, তার কিসে ভালো কিসে মন্দ সব বুঝিয়ে করলে তখন সে নিজে থেকে করবে। নিজে থেকে করবে না, সেই ক্ষমতাও নেই এর, ফলে হুকুম করছে। এই বসিং করে টিম শেষ হয়ে গেল, এরকম বহু দেখেছি। লোকে অ্যাপ্রিসিয়েশন আশা করে, ক্রিটিসিজম নয়। ক্রিটিসিজম নিতে পারা শেষের দিকে, সেও ক্রিটিসিজম হিসেবে না। আপনি তার কল্যাণের জন্য তাকে কারেক্ট করার চেষ্টা করছেন, এই বোধ যতক্ষণ না তার হচ্ছে ততক্ষণ আপনার ক্রিটিসিজমকে সে কিন্তু নেবে না। আপনি যেটা করছেন, বিল ব্রিট বারবার বলতেন, ওয়াই আই বিল্ড দিস বিজনেস, বিকজ দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু। অনেকে রিফিউজ করে, অনেকে করে, অনেক কিছুর মধ্যে দিয়ে অনেকে ভুল বোঝে, অনেকে বিকৃত ব্যাখ্যা করে, অনেকে মার্কেটে নেগেটিভ দেয়, বাট স্টিল ওয়াই আই বিল্ড দিস বিজনেস, বিকজ দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু। আমি মানুষের উপকার করছি কিন্তু সে মানুষটি বুঝছে না। আমি তাকে যা দিচ্ছি সে ওদিকে, আমি তোকে অমৃত এনেছি, না আমি ঘোল খেতে খুব ব্যস্ত, রেখে যা পরে খাবো। বুঝতেই পারছেন আমি কি দিচ্ছি। এবার আপনার যদি ধৈর্য না থাকে, সে বুঝবে একদিন, তখন কিন্তু সে ধন্যি ধন্যি করবে, সবার কাছে বলবে যে আমি বুঝিনি, আমার আপলাইন সে এসে আমায় বুঝিয়ে করে, যে আমি কিভাবে তাকে থ্যাঙ্কস জানাবো আমি। তখন ভাল লাগবে না আপনার, যে আপনার সেই ধৈর্যটা ছিল, তার কি সে কল্যাণ সেটা বুঝতো না, আপনি তাকে বুঝতে সাহায্য করেছেন। তো জড়তা ভুলে, জড়তা কাটিয়ে, অহংকার ভুলে আসুন এই অসাধারণ অপরচুনিটি আমরা পৃথিবীর সকলের কাছে পৌঁছে দিই, সবার কাছে পৌঁছে দিই। কারণ প্রত্যেকেরই সাকসেসফুল হবার, হেসে খেলে আনন্দের সঙ্গে বাঁচবার অধিকার আছে। প্রত্যেকে বন্দী হয়ে আছে বিভিন্নভাবে, আপনার হাতে সেই চাবিকাঠি আছে। তো লাস্টলি একটা কথা বলে আমি শেষ করব। তাকিয়ে দেখো, সবার মাঝেই বন্ধু খুঁজে পাবে। তাকিয়ে দেখো, সবার মাঝেই বন্ধু খুঁজে পাবে। আপন করো, হাতটি ধরো, জীবন ধন্য হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নাইস টকিং টু ইউ।